গাছে বসে থাকা বেড়াল ভূত একটা ইঁদুরকে কবরস্থানে যেতে দেখল। ওটাকে দেখে বেড়াল ভূত উৎসাহিত হয়ে ওর পেছন পেছন গেল। বেড়াল ভূত গুনগুন করতে করতে, কোথাও একটা ইঁদুর থাকতো, কবরস্থানে দেখা গেল, ল্যাজ উঠিয়ে চলে গেল, ভালো রকমের গোল মটল। ওই ইঁদুরটা আমার চাই, আমি তো ওটাকে খেয়ে ফেলবো। ইঁদুরের জন্য বেড়াল ভূত কবরের মধ্যে ঢুকলো। একটা পচা দেহর কাছে একটা পুটলিতে মুদ্রা পায়। ও, এগুলো বোধহয় তামার পয়সা। আমার বন্ধু নাটা ভূত এগুলো খায়, ওর জন্য নিয়ে যাব। এমন ভেবে ও নাটা ভূতের জন্য গ্রামে গঞ্জে খুঁজে বেড়ায়। এমন ছিল, অম্বুজ বলে একটা পাশের গ্রামে দুই বন্ধু থাকত। একজন সঞ্জু, দ্বিতীয়জন বীরজু। সঞ্জু জন্ম থেকেই অন্ধ। সঞ্জুর মা অনেক বছর ধরে অসুস্থ আর বিছানায় পড়ে থাকত। বীরজু এক অনাথ, আলস আর খুব চঞ্চল প্রকারের ছিল। বীরজুর সাহায্যে সঞ্জু ভিক্ষা করে বেড়াতো। বীরজু লাঠি নিয়ে আগে আগে যেত, সঞ্জু ভিক্ষা চাইতে চাইতে পেছনে পেছনে আসত। একদিন দুজনে ভিক্ষা করার জন্য বেরোলো। অন্ধ আছি বাবু, দান করুন বাবু, পুণ্য পাবেন সাহেব। সাহেব, আম্মা, দান করুন বাবু। হ্যাঁ বাবু, আমাকেও দান করুন বাবু, আপনি দুগুণ পুণ্য পাবেন। এমন একটা ব্যাপার ছিল, ওদিকে বেড়াল ভূত কবরে যে পুটলিটা পেয়েছিল, নাটা ভূতের কাছে গিয়ে, আরে বন্ধু দেখো, আমি তোমার জন্য কি এনেছি। তুমি কি এনেছো? তাবার মুদ্রা ছাড়া আমার জন্য সব জিনিস বেকার না? বন্ধু তাই তো এনেছি, এই পুটলির মধ্যে সব তামার পয়সা। কি, এই সব জিনিস তাবার মুদ্রা? বাহ! নাটা ভূত খুব উৎসুক হয়ে বেড়াল ভূত যে পুটলিটা এনেছিল সেটা খুলল, কিন্তু তার মধ্যে তামার পয়সা ছিল না, সোনার পয়সা ছিল। এগুলো দেখে, আরে বেড়াল ভূত, এইসব তাবার মুদ্রা নয়, সোনার মুদ্রা। আমার আশা নিরাশা হয়ে গেল। কি, এগুলো সোনার পয়সা? তোমার চোখ কি কাক খাবলে দিয়েছে যে দেখতে পারো না? ও আমার বন্ধু, আমি ওই পুটলাটাকে খুলে দেখিনি, কবরে পেলাম তাই ভাবলাম এগুলো তামার শিক্কাই হবে, আর ওগুলো তোমার পছন্দ তাই আনলাম। ঠিক আছে ঠিক আছে, আমরা অনেক কিছুই ভাবি, সেই সব হয় নাকি? হ্যাঁ, এই সোনার পয়সাগুলো আমাদের তো কোনো কাজেরই না, চলো এগুলো কাউকে দিয়ে দিই। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এমন বলে বেড়াল ভূত নাটা ভূতকে অম্বুজা গ্রামে নিয়ে গেল। ভিক্ষা করতে থাকা সঞ্জু আর বীরজুকে দেখে, ওই দেখো যে দুজন আসছে তাদের মধ্যে একজনকে দিয়ে দেব। ঠিক আছে, এইটা অন্ধকে দিয়ে দেওয়া হবে। না না, ও আবার এগুলো নিয়ে কি করবে? ওর তো চোখই নেই, ও এতগুলো সোনা সামলাতে পারবে না। ওর বন্ধু বীরজুকে দিয়ে দিই। না না, সে গরিব, সে আবার অন্ধ, সঞ্জুকেই দেওয়া হবে। বাদ বিবাদ করে একটা পন্থে আসা গেল। ওই পুটলিটা বীরজু আর সঞ্জুর আসার রাস্তায় ফেলে দেওয়া হবে। ওই পুটলিটা যে পাবে, ওরই এটা ভেবে ওদের আসার রাস্তায় সোনার পুটলিটা রেখে ওরা দেখছে যে সঞ্জু ভাগ্যবান না বীরজু ভাগ্যবান। এরই মধ্যে বীরজু আর সঞ্জুর মাঝে ছোটখাটো লড়াই হয়। আরে সঞ্জু, আমি না থাকলে তোমার কি অবস্থা হতো? আমি তো তোমাকে সাবধানে নিয়ে আসি। তুমি আমাকে নিয়ে আসো ঠিকই, কিন্তু লোক তো আমাকে দেখেই টাকা দেয় না। আমার চোখ না থাকার কারণে লোকেরা আমাদের টাকা দেয়। তুমি যাই বলো সঞ্জু, আমার কারণে তুমি ভালো আছো। আরে তোমাকে ছাড়াও আমি ভিক্ষে চাইতে পারি, কিন্তু যদি আমি নেই তোমাকে কেউ 1 টাকারও ভিক্ষে দেবে না, এটা যেন মনে থাকে। এমন ভাবে দুজনে তর্ক করে যে বীরজু রাগ হয়ে যায় আর ও সঞ্জুকে ওখানেই রেখে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে, আজ থেকে যদি আমি অন্ধ হওয়ার ভান করি, তাহলে ভিক্ষের সব টাকা আমি নিতে পারবো। অন্ধর মতন নাটক করার কথা ভেবে একবার চেষ্টা করে। ও নিজের চোখ বন্ধ করে হাঁটছিল। রাস্তা যে বেড়াল ভূত আর নাটা ভূত সোনার শিক্কার পুটলি রেখেছিল সেটা পার করে চলে যায়। নাটা ভূত গাছের উপর থেকে ওর দুর্ভাগ্য দেখে হেসে, মূর্খ কোথাকার। সঞ্জু লাঠি নিয়ে একলাই হাঁটছে। রাস্তায় যে পুটলিটা পড়েছিল ওটা ডান্ডায় আটকায়। ওটা বাড়ি নিয়ে গিয়ে নিজের মাকে দিয়ে
মা, এই থলিতে কি আছে? আমি রাস্তায় পেলাম। ওর মা মাধবী ওই পুটলিটাকে খুলে দেখে। বাবা সঞ্জু, এই পুটলির মধ্যে তো অনেকগুলো সোনার মুদ্রা। বেচারা কেউ বোধহয় হারিয়ে ফেলেছে। কি সোনার মুদ্রা? হাত দিয়ে যখন পুটলিতে রাখা পয়সাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, তার মধ্যে থেকে একটা অন্ধভূত বেরিয়ে তোমার এত সাহস যে আমার সোনাকে হাত দেবে? হ্যাঁ, রাগ করে সঞ্জুকে আহ্বান করে। ভূতের আহ্বানে সঞ্জু জোরে চিৎকার করে ভয়ঙ্কর রূপে বদলে যায়। ওই অবস্থায় সঞ্জুকে দেখে মাধবী কিছু বুঝতেই পারে না, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে সীমানায় সঞ্জু ভাগ্যবান, তাই তো সে সোনার থলিটা পেল। অন্ধলোক সোনা পেলে ও কি করবে? এখনো পর্যন্ত ওই সোনাটা বোধহয় ওর থেকে কেউ চুরি করে নিয়েছে। এমন কিছুই হবে না, চলো ওর বাড়িতে গিয়ে দেখি। দুই ভূত সঞ্জুর বাড়ি যাওয়াতে দেখে যে মাধবী বিছানায় বসে কাঁদছে, তার পাশে বীরজু দুঃখ করছে। সঞ্জুর উপরে ভূতের ছায়া, আর হাওয়ায় ভাসতে ভাসতে আজব ভাবে চেঁচাচ্ছে। বেড়াল ভূত, মনে হয় সঞ্জুকে ভূত ধরেছে। হ্যাঁ রে নাটা ভূত, এবার আমরা কি করি? বাং বাগিনি বাগুতে বাম বাজিরে, হিরনি কিরতে কিদা কাজিরে, উড়তে মিড়তে বুম বুস স্বাহা, উড়তে মিড়তে হুম হুস স্বাহা। মন্ত্র করে নাটা ভূত চারটে লাফি মেরে অন্ধভূত থেকে সঞ্জুকে বাঁচাতে চেষ্টা করলো, কিন্তু অদৃশ্য রূপে থাকা নাটা ভূত অন্ধভূতের থেকে লাথি খেয়ে গুলটি খেতে খেতে নিচে পড়ে গেল। বেড়াল ভূতও অন্ধভূতের সাথে লড়াই করে, কিন্তু এই ভূতে সামনাসামনি করতে পারে না। এরা দুজনে অন্ধভূতের শক্তির সামনে টিকতে পারল না, আর হেরে গেল। একটুকু দেরি না করে হাওয়ায় উড়ে মহুয়ায় পৌঁছে মন্ত্র কাকিকে যা কিছু হয়েছিল সব জানিয়ে ওরা কাকিকে নিজের সাথে উম্বু জানিয়ে আসে। মন্ত্র কাকি সর্পতন্ত্র করছিল। গাবরা জামান, গাবরা জামানজু, গাবরা জামান, গাবরা জামানজু। তুমি কে? তুমি সোনার মুদ্রার পুটলিতে থেকে কি করছো? আমার নাম কমল। আমি তাল পাতা দিয়ে ছাদ বানানোর কাজ করতাম আমার ছেলেকে ভালো জায়গায় পৌঁছানোর জন্যে, তার কোনো দুঃখ কষ্ট না হোক। রোদে বৃষ্টিতে খুব আমি কষ্ট করতাম। একদিন ঘরের সামনে কাজ করার সময় বাবা কমল, যখন রোদ কমে যাবে তখন ছাদ বানিও। আসো বাবা, একটু ছায়ায় আরাম করে নাও। আপনিও মা, পরিশ্রম না করলে কিভাবে চলবে? ওনাকে কাজ করতে দাও, কাজ করো। এটুকু বলতেই শাশুড়ি মা নিজের নাতিকে রোদে নিয়ে আসে আর ওকে রোদে বসিয়ে দেয়। বাচ্চাটা রোদে কাঁদছে। বউ দৌড়ে দৌড়ে কাঁদতে থাকা বাচ্চার কাছে আসে আর ওকে নিয়ে যায়। এ কি শাশুড়ি মা, বাচ্চাটাকে রোদে ছেড়ে দিলে? আপনার মন কি করে মানলো বাচ্চাটা কাঁদছে আর আপনি পাথর হয়ে দাঁড়িয়ে আছেন? মা মাধবী, তোমার ছেলের কষ্ট হচ্ছিল আর তোমার কি অবস্থা, সেরকম ভাবে আমার ছেলেও রোদে আছে, আমারও তেমনই দুঃখ হলো। এটাই তো মায়ের ভালোবাসা। শাশুড়ি মার দুঃখ বউ বুঝতে পারলো। আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মা, তোমাকে বোঝানোর জন্যই এটা করলাম, তুমি আমাকে ক্ষমা করো। একদিন রাত্রেবেলায় লুকিয়ে আমাকে শ্মশান থেকে আসতে আমার স্ত্রী দেখে ফেলে। প্রতি রাতে সবার ঘুমিয়ে পড়ার পরে তুমি কোথা থেকে আসো? চেঁচামেচি করো না, এইসব আমার সন্তানের ভবিষ্যতের জন্য পরে বলবো। পরম্পরা হিসেবে বছরে একবার করে প্রত্যেকটা শ্মশানে কবরের উৎসব করার আমাদের নিয়ম আছে। তাই একদিন যখন কবরের উৎসব পাশে আসছিল, আমরা কবর পরিষ্কার করতে গেলাম। আমার দাদুর কবর পরিষ্কার করার সময় তাতে আমি একটা থলি দেখতে পাই। যখন সেটা খুললাম তাতে সোনা ছিল, তার সঙ্গে একটা চিঠিও ছিল আমার বাবা মার জন্যে। বাবা, তোমার জন্য অর্জন করে থাকা সম্পত্তি আমার পরে তোমার কাজে আসুক তাই লুকিয়েছি।
নিজের ঘর কিনে নাও বাবা। কবরের উৎসবের সময় তুমি তুলসীর মাটি পরিষ্কার করে কবর পরিষ্কার করো না, তাই তুমি যাতে দেখতে পাও তাই তোমার দাদুর কবরে লুকিয়ে রেখেছিলাম। এমন লেখা ছিল। আমি ভেবেছিলাম কবরে থাকা টাকা দিয়ে আমি ঘর কিনবো। আমি যে সম্পত্তি করতাম সেটাও সোনার রূপে। এই কবরেই আমি লুকিয়ে রাখতে শুরু করলাম। দিন তাল পাতা আনার জন্য তালের গাছের উপরে চড়লাম, আর সেইখান থেকে পড়ে মরে গেলাম। সবাই ভাবলো আমি পা পিছলে গাছ থেকে পড়ে মরে গেছি, কিন্তু গাছের উপরে একটা সাপ আমার চোখের উপরে বিষ ছিটিয়ে দিয়েছিল। আমি অন্ধ হয়ে গাছ থেকে পড়ে মারা গেলাম। আমি মরে গিয়ে ভূত হয়ে গেলাম। আমার সোনা আমার ছেলে ছাড়া আর কেউ যাতে না পায়, তাই আত্মা হয়ে সে থলিতে ঢুকে যাই। যে কেউ তাকে ছোবে তাকে বশ করে মেরে ফেলতাম। তারপরে সে আমার থলিকে বাড়িতে নিয়ে গেল, তাই আমি তাকে বশ করে নিলাম। পাগল, তোমার সোনা সেখানেই পৌঁছে গেছে যেখানে পৌঁছানোর কথা ছিল। কাকি তুমি কি বলছো? সেটা আর কেউ না, তোমার নিজের ছেলে। আমার ছেলে? যেদিন তোমার মা তোমার গাছ থেকে পড়ে মৃত্যু হয়ে যাওয়ার খবর শুনে ওখানেই হৃদপিণ্ড বন্ধ হয়ে মারা যায়। খবরটা শুনে তোমার বউ কোলের বাচ্চাকে ওখানেই ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যায়। তোমার বাচ্চা সারাদিন রোদে পড়ে থাকার কারণে সূর্যের কিরণ ওর চোখে পড়ে গেল আর ওর দৃষ্টি চলে গেল। তখন থেকে তোমার ছেলে অন্ধ হয়ে গ্রামে ভিক্ষা চায়। তোমার বউ তোমার শোকে বিছানা ধরে ফেলেছে। বিধি মহান, তোমার সোনা তোমার ছেলেই পেয়ে গেছে। ও, আমার ছেলের এমন অবস্থা, অন্ধ হয়ে ভিক্ষে চাইতে হচ্ছে তাকে। কাকি আমি আমার স্ত্রী আর ছেলেকে দেখতে চাই। এই ইচ্ছেটা পুরো করে দিন, আমার আত্মা শান্তি পেয়ে যাবে। আরে ও নাটা ভূত, লালম্বু রাক্ষসীর এক চোখওয়ালা মুকুটানে রাখার পর কমল ভূত দৃষ্টি পাবে আরো নিজের ছেলেকে দেখতে পাবে। আমার ঘরে আমি যে জিনিসগুলো একত্র করেছি সেখানে এক চোখওয়ালা মুকুট আছে, এনে দাও। এমন বলার সাথে সাথে নাটা ভূত হাওয়ায় উড়তে উড়তে যায়। লালম্বুর রাক্ষসী এক চোখওয়ালা মুকুট আনে। এটা দিয়ে কমলভূত মন ভরে সঞ্জু আর নিজের বউকে দেখে, যার জন্য কমলভূতের আত্মা শান্তি পায়। হাওয়ায় ধুলো হয়ে বিলীন হয়ে যায়। মন্ত্রকাকি লোকিকে বলে কালো কমলের ফুল আনিয়ে ওর ভস্মগুলো সঞ্জুর চোখে পট্টি দিয়ে লাগিয়ে মন্ত্র পড়ার সাথে সাথে গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো। দৃষ্টি ফেরত এসে গেছে। এসব জানার পরে মাধবীর স্বাস্থ্য ভালো হয়ে গেল। সঞ্জু বাবার ইচ্ছার মতন ওই সোনা দিয়ে একটা ভালো বাড়ি বানায়। বীরজু আর সঞ্জু ভিক্ষা করা বন্ধ করে দিল আর খুব পরিশ্রম করতে শুরু করে দিল। ও বেড়াল ভূত, এইসব তোমার কারণে হয়েছে। সঞ্জুর সাথে যে ভালোগুলো হয়েছে সেটার কথা বলছো না আমাদের লড়াইয়ের কথা বলা হচ্ছে? যতই ঝগড়া হয়ে থাক না কেন, শেষে তো ভালোই হলো। বিনা লাজের বেড়াল। অন্ধকথাকার, এটা লাজ না থেকে এটা সুর। ঠিক আছে, ঝগড়াঝাটি নয়। তোমার ল্যাজ শুনের মতন আর আমার চুল জিরাফের মতন। এবার সোজা পথে এলে তো, এবার কবর থেকে কামার পয়সা পেলে নিয়ে আসবো। ওরে বাবা, আবার থলি? না বাবা না, তুমি কিছু দিও না, আমি নিজের জন্য নিজেই মুদ্রা খুঁজবো। আরে নাটা ভূত,